আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নেপালে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫, বিদেশি পর্যটক সহ নিখোঁজ ১৫০০-এরও বেশি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া সহ উত্থাপন হবে বেশ কয়েকটি বিল। শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে থানা ঘেরাও পুলিশ, বিএনপি বাস শ্রমিক ত্রিমুখী সংঘর্ষ, আহত কমপক্ষে ১২, সারা দেশের সাথে যান চলাচল বন্ধ। রংপুর 4 মার্ডারে জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার। প্রমাণ মিলেছে শ্বাসরোধ করে হত্যার। নবায়নযোগ্য জ্বালানি ও মোংলা বন্দরে বিনিয়োগ করবে চীন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে নেওয়ার এখনই সুবর্ণ সুযোগ, চীনা রাষ্ট্রদূত। এবং শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী। নজরুলের লেখনী অন্যায় আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। নেপাল ও তিব্বত সীমান্তে প্রবল বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ভারতসহ ১৫০০-র বেশি পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ রয়েছে। বিভিন্ন পাহাড়ে আটকে আছেন অসংখ্য মানুষ। আকস্মিক বন্যায় ধ্বংস হয়ে গেছে সড়ক, মহাসড়ক, সেতুসহ বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। ক্ষতি মোকাবেলায় $৫ মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে নেপালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত ঢাকা। আশিকুর রহমানের রিপোর্ট। হেলিকপ্টারের বিকট শব্দ, অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেন আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কাঠমান্ডু। পাহাড়ি দুর্যোগ কবলিত এলাকা থেকে একের পর এক আহতকে আকাশপথে রাজধানীর হাসপাতালে আনা হচ্ছে। হাসপাতালের বাইরে অপেক্ষমান স্বজনদের চোখে শুধু একটাই প্রশ্ন, কাদা পানির স্রোতে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি বেঁচে আছেন তো? বুধবার নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ নেয় ভোতেকোশি নদী। মুহূর্তের মধ্যেই পাহাড়ি জনপদে নেমে আসে বিধ্বংসী স্রোত। পানির তোরে ভেসে যায় ঘরবাড়ি ও গ্রামের পর গ্রাম। ভেঙে যায় সেতু, সড়ক, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রাণ হারান বহু মানুষ আর নিখোঁজ হয় শত শত। নেপাল পুলিশ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে চিতোয়ান, গোখরা, ধাদিং ও নুয়াকোটায়। নেপাল পর্যটক বোর্ড বলছে, এ পর্যন্ত ১৫০০ পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে অধিকাংশ বিদেশি নাগরিক। তারা নেপাল হয়ে তিব্বতের মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ধারণা করা হচ্ছে, হিমবাহ বা পাহাড়ে জমে থাকা বরফ ও শিলার আকস্মিক ধস থেকেই এই ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সৃষ্টি। প্রবল স্রোত পাহাড়ি উপত্যকাগুলোতে এমনভাবে আঘাত হানে যে কয়েক মুহূর্তের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্গম ভূখণ্ড আর ধ্বংস হয়ে যাওয়া সড়কের কারণে অনেক এলাকায় এখনও পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। বাধাগ্রস্ত হচ্ছে হেলিকপ্টার অভিযানও। পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী ভারত ও চীনের সহায়তা চেয়েছে নেপাল সরকার। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় $৫ মিলিয়ন অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভোতেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ি নদীগুলোতে নতুন করে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এসব সংশয়ের মাঝেই ধ্বংসস্তূপ সরিয়ে দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অন্যদিকে চীনের তিব্বত অঞ্চলের গিরং-এও ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানেও নিখোঁজ রয়েছে শত শত মানুষ। এছাড়া ভারতের বিহার রাজ্যেও ঢলের পানি প্রবেশ করেছে বলে জানা গেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদের
তৃতীয় অধিবেশন বসছে আজ। বেলা ৩টা থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া সহ কয়েকটি বিল আনা হচ্ছে। এই দুটি আইনের খসড়া নিয়ে ইতোমধ্যে আলোচনা সমালোচনা চলছে। তাই সংসদের এই অধিবেশনে দুটি বিল নিয়ে বিতর্ক হতে পারে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, সার সংকট সমাধানের বিষয়েও আলোচনা হতে পারে সংসদে। এবারের অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন ও পাশ করা হতে পারে। এখন পর্যন্ত গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল সহ 3টি বিল সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা করে মানবাধিকার আইন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আগে সরকার প্রধান তারেক রহমানের সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ট্রান্সপারেন্ট প্রপার্টি, গুম, মানবাধিকার 3টি বিল জমা পড়েছে। জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদ পাশ হলে 10 জন সদস্যকে সভাপতি পদ দেয়া হবে। দেশের স্বার্থে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। দিনাজপুরে বাস শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে 10 থেকে 12 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 11টার দিকে কোতোয়ালি থানা চত্বরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এদিকে বাস শ্রমিকরা কোতোয়ালি থানার চারপাশে বাস ট্রাক রেখে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। শেখ বাদশার গ্রেফতারের প্রতিবাদে বন্ধ রয়েছে দিনাজপুর ঢাকা রুটে বাস চলাচল। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন নবী জানান, 2024 সালের গণ অভ্যুত্থানের সময় শেখ বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণেই তাকে গ্রেফতার করা হয়। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তাঁর পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ইয়াবা সেবনে বাধা দেয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড পুলিশের এমন দাবি মানতে নারাজ নিহতের পরিবার ও এলাকাবাসী। হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে মামলাটি এখন তদন্ত করছে গোয়েন্দা পুলিশ টিভি। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছ থেকে কেনা জমি নিয়ে ক্ষোভ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ময়না তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আদিব মোহাম্মদ। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সম্প্রতি নৃশংসভাবে খুন করা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও 2 সন্তানকে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 তরুণকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করে। পরে আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। বৃহস্পতিবার জেলা মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, যেখানে তিনি জানান, ব্যক্তিগত বিরোধ ও ইয়াবা সেবনকে কেন্দ্র করেই 4 মার্ডারের ঘটনা ঘটেছে। 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশ আমার না, এ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের বক্তব্য নিয়ে নিহতদের পরিবার ও এলাকাবাসী প্রশ্ন তোলেন। বিশেষ করে মরদেহের অবস্থান, হত্যার ধরন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের সঙ্গে পুলিশের বিবরণে কিছু অমিল পাওয়া যায়। হত্যার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তারা। আসামিদের জবানবন্দি এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে প্রকৃত রহস্য কতটা উদ্ঘাটিত হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
বেইজিং ঢাকা সম্পর্ক এগিয়ে নেয়ার এখনই সুবর্ণ সুযোগ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে পাশে থাকবে চীন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চীন তাদের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের জ্বালানি ঘাটতি পূরণে সহায়তা করার চেষ্টা করছে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করবে। এছাড়া মোংলা বন্দর, তিস্তা ব্যারেজ, 3টি বস্তিতে বহুতল ভবন নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করবে। করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে, মানে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা, যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। It was high time for Bangladesh to develop the renewable energy, solar energy, so as to get rid of reliance on this fossil energy. So that is a strength of China. দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা মেটাতে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ও মজুদের বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা জানান। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট বলেও জানান মীর শাহে আলম। আসলে সারের ক্রাইসিস কোথাও নাই, যথেষ্ট মজুদ সরকারের রয়েছে। ডিলারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে ডিলারদের ধারণা ছিল যে তাদেরকে আমরা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করব, কিন্তু ইতিমধ্যেই গতকাল আমরা একটা পরিপত্র জারি করেছি যে চলমান সারের ডিলার যারা আছে দায়িত্বে তারাই সার উঠাবে এবং বিক্রয় কার্যক্রমের সাথে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমি কৃষকদেরকে অনুরোধ করব, আলু রোপণ এবং রবি শস্য রোপণের জন্য অগ্রিম যারা টিএসপি, ড্যাপ বা এ ধরনের সার অগ্রিম যারা কিনছেন তারাই আতঙ্কটা তৈরি করছেন। দুর্নীতির 15 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির অভিযোগে 2007 সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়। মামলাগুলোতে সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। 2004 সালে যে বাড়ি বেচা কেনা হয়েছিল, গভর্নমেন্টের কিছু পরিত্যক্ত বাড়ি বেচা কেনা হয়েছিল, সেই বেচা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ছিল এবং আইনগত রুলস রেগুলেশন ভায়োলেট করে এই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে এবং সেক্ষেত্রে সরকারের 127 কোটি 64 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি। এরই প্রেক্ষাপটে মামলা রুজু হয়। তৎকালীন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস সহ প্রত্যেকটা মামলাতে কমন 12 জন আসামি সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ করার পরবর্তীবার জাজমেন্ট দিলেন এবং জাজমেন্টে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবির মাজারে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের রচনা অন্যায় আর শোষণের বিরুদ্ধে সবসময় জাতিকে লড়াইয়ের প্রেরণা যোগায়। এ সময় কবির নাতনি খিলখিল কাজী শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান। জামিল হাসান শান্তর রিপোর্ট। মসজিদেরই পাশে আমায় কবর দিও, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই আশা পূরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে ফুলে ফুলে ভরে ওঠে তার সমাধি। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কবি পরিবারের পাশাপাশি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। জাতীয় কবির অনুপ্রেরণামূলক যে লেখালেখি, তার একটা প্রচার থাকা প্রয়োজন সারা দেশে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে। নজরুলের যে সৃষ্টিকর্ম, যে চেতনা, যে চিন্তা ধারণা, তাকে ভালোবেসে তার চিন্তা করেই এখানে আসছি। সারা বাংলাদেশ না তথা বিশ্বের কাছে সমাদিত হয়েছেন, সেই হচ্ছে আমাদের কবি কাজী নজরুল ইসলাম। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানায় কবির নাতনি খিলখিল কাজী। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদকে প্রতিহিত করতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল। বড়রা ছোটদেরকে গিলে খায়, দি বিগ ওয়ান ইটস অফ দি লিটল ওয়ান। সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ, সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। কবির প্রয়াণ দিবসে বিশেষ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডাক্তার ABM ওবায়দুল ইসলাম। বলেন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তার লেখা আজও অনুপ্রেরণার উৎস। গারিদের মধ্য থেকে বড় হওয়া মানুষটি প্রতিটি জীবনে সংগ্রাম করে এসেছেন, এবং সে সংগ্রাম কাকে বলে তার প্রতিটা লেখার মধ্যে দিয়ে পাওয়া গেছে। তার বিদ্রোহী কবিতা লিখেছেন, তার চঞ্চল, তার যে প্রত্যেকটা সৈনিক জীবনে তার যে কার্যক্রম, বাংলাদেশকে ভালোবাসা, জাতীয়তা বোধ যাকে বলা হয়, জাতীয় প্রেম যাকে বলা হয়। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতায় কবিকে স্মরণ করেন শিল্পীরা। জামিল হাসান শান্ত, ATN বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফের ৬ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর ৬:৩০টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপির সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের সদস্যরা ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনে বাধা দেয়। এ ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। জাতির প্রয়োজনে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান করা হলেও বর্তমানে এগুলো অবহেলিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। আমির আরও বলেন, এ সেবা তুলনামূলকভাবে সাশ্রয়ী। এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থীদের থেকে নানা সমস্যার কথা শুনে তা সমাধানে কাজ করার আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা। বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান জাতির প্রয়োজনেই করা হয়েছিল, কিন্তু আজকে এই প্রতিষ্ঠানটা খুবই অবহেলিত, উপেক্ষিত। যেভাবে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাইলে সরকার বলে দিতে পারে যে এটার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন থাকে তাইলে ঝুলিয়ে রাখার কোনো অবকাশ নেই। এটার একটা সমাধান অবশ্যই হওয়া চাই। গেট না থাকায় রাজশাহী মহানগরী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ ক্রসিংই অরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পথচারী ও যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মৃত্যু ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন রেলগেট পেরিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা। পশ্চিমাঞ্চলের রেলওয়ে অধিকাংশ রেলগেটেই নেই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী সারা দেশে ৩,১১১টি লেভেল ক্রসিংয়ের মধ্যে ৭৮৬টি বৈধ ও ১,২২৫টি অবৈধ। প্রায় ৯৪৮টিতে নেই গেটম্যান।
গত 4 বছরে স্থানীয়দের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে আরও 140টি অবৈধ ক্রসিং। আর 2008 থেকে 2025 সাল পর্যন্ত 353 রেবেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মারা গেছে 322 জন। আর পশ্চিমাঞ্চল রেলওয়েতে রেল গেট আছে 1616টি, এর মধ্যে 1165টি ঝুঁকিপূর্ণ। 801টি রেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। পশ্চিমাঞ্চলের রেলওয়েতেই দুর্ঘটনার প্রবণতা তুলনামূলক বেশি, তবু রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয়দের। রেল কর্তৃপক্ষকে মেলাবার বলা হয়েছে, উনি গুরুত্ব দেয়নি। যেখানে গেটম্যান নাই সেখানে গেটম্যান দিয়েছে, যেখানে লাগে সেখানে গেটম্যান নাই। অবহেলার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা প্রায়শই ঘটে এখানে। রাজশাহী মহানগরী কাদিরগঞ্জ, কদমতলা, বহরামপুর ও বুধপাড়া সহ বিভিন্ন এলাকায় ব্যারিয়ার না থাকায় ট্রেন চলাচলের সময় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। দুর্ঘটনা ঠেকাতে কোথাও কোথাও বাঁশ কাঠ দিয়ে অস্থায়ী ব্যারিয়ার বসিয়েছেন স্থানীয়রা। এখানে স্থায়ীভাবে কোনো গেট নাই। এই গেটটা করা হয়েছে এখানে স্থানীয় পর্যায়ে কিছু লোকজন উদ্যোগ নিয়ে করেছে। গেটটা আমি উদ্যোগ নিয়েছিলাম যে আমার মা বোনরা এদিক দিয়ে চলাফেরা করে, হ্যাঁ, অনেক টাইমে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেক গেটও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রেল গেটগুলো আছে যেখানে মানুষের প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি কিংবা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা মনে করি যে এই সমস্ত গেটগুলোকে প্রহরী নিয়মিত রাখা উচিত। স্থানীয়দের অভিযোগ বারবার জানিয়েও মিলছে না স্থায়ী সমাধান। তবে রেল কর্তৃপক্ষ বলছে স্থানীয়দের ব্যবস্থাপনায় গড়ে ওঠা অবৈধ ক্রসিংয়ের দায় তাদের নয়, সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ তাদের। জনসাধারণকেই সচেতন হতে হবে, যারা পথচারী আছে তাদেরকে লাইন পারাপারের জন্য, তারপরে যারা চালক আছেন তারা এই লাইন পারাপারের জন্য সচেতন হবেন, সাবধান হবেন, এটাই আমরা প্রত্যাশা। দুর্ঘটনার মৃত্যুর পর শোক না জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের 4 শিক্ষার্থী আহত হন। মঙ্গলবার রাতে নবাব আব্দুল লতিফ হলের পেছনে এবং 2 বিভাগের একাডেমিক ভবনে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশি সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি একদিন বন্ধ থাকার পর সকাল থেকে তা আবার চালু হয়েছে। বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ছুটি শেষে পুনরায় দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথানিয়মে চলছে। প্রতিদিন ভারত থেকে 400 থেকে 450 পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে, যার অধিকাংশই থাকে শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল। সরকার প্রতিদিন বেনাপোল বন্দর থেকে প্রায় 10 কোটি টাকা রাজস্ব আদায় হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে প্রহসন বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির কোনো মানে নেই, কারণ ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে যেগুলো আগে থেকেই কার্যকর রয়েছে। তিনি বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও যুক্তরাষ্ট্র বাহরাইনকে সামনে এনে তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর বলে দেখানোর চেষ্টা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর আর্থিক চাপ বজায় রাখার বিষয়ে বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফের সঙ্গে কথা বলেছেন তিনি।
চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বুধবার লেবাননের তায়ের জেলার মাজদাল জাউন শহরে এই হামলা চালানো হয়। এই বিমান হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল দাবি করছে এই অভিযানে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি ধ্বংস হয়েছে। এর আগে গত 2রা মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এর ফলে 2024 সালের নভেম্বর থেকে চলা যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। পরে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েল ধীরে ধীরে লেবাননের দখল করা এলাকা থেকে সেনা সরিয়ে নেবে। এবার খেলার খবর। ক্যাম্পে যোগ দেওয়ার মধ্য দিয়ে আজ থেকে আসিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের। রাজধানীর একটি হোটেলে সকাল থেকে টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেন জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া বেশ কয়েকজন ফুটবলার। তবে বাফুফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি না পাওয়ায় এখনই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন না মোহামেডানের কোনো ফুটবলার। এদিকে বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে জানিয়েছে, হোটেলের ক্যাম্প কিংবা মাঠের অনুশীলন কোথাও গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা টিম ম্যানেজমেন্টের। এদিকে ভারত সরে দাঁড়ানোয় ফিফার আমন্ত্রণে ইন্দোনেশিয়ার এই টুর্নামেন্টে সুযোগ পায় বাংলাদেশ। ইতোমধ্যে হেড কোচ থমাস ডুলি ঘোষণা করেছেন 28 সদস্যের প্রাথমিক দল। আসিয়ান কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। সান্তিয়াগো বার্নাবুতে হোসে মরিনহোর প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার দুর্দান্ত হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে এমবাপ্পের গোলে পিছিয়ে পড়লেও লুকা সুচিচের গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় রিয়াল। এমবাপ্পে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেয়ার পর ভিনিসিয়াস জুনিয়র ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নেপালে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে 175। বিদেশি পর্যটক সহ নিখোঁজ 1,500-এরও বেশি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া সহ উত্থাপন হবে বেশ কয়েকটি বিল। শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে থানা ঘেরাও পুলিশ, বিএনপি, বাস শ্রমিক ত্রিমুখী সংঘর্ষ, আহত কমপক্ষে 12। সারা দেশের সাথে যান চলাচল বন্ধ। রংপুর 4 মার্ডারে জমি সংক্রান্ত বিরোধ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার। প্রমাণ মিলেছে শ্বাসরোধ করে হত্যার। নবায়নযোগ্য জ্বালানি ও মোংলা বন্দরে বিনিয়োগ করবে চীন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে নেওয়ার এখনই সুবর্ণ সুযোগ, চীনা রাষ্ট্রদূত। এবং শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকী। নজরুলের লেখনী অন্যায় আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।